হ্যালো ফ্রেন্ডস, আলোর দিশা চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা মাধ্যমিক গুরুত্বপূর্ণ অধ্যায় ধাতুবিদ্যা সম্পর্কে প্রথম পার্ট 1 ক্লাস শুরু করতেছি। তো এখানে আমরা প্রথমে দেখব ধাতু। ধাতু কি? আমরা যে শক্ত দৃঢ় পদার্থ আমরা যেগুলো উজ্জ্বল, ঠিক আছে, তো ব্যবহার করি, যেমন লোহা, তামা, এগুলো সব ধাতু। কিন্তু ধাতু কি সরাসরি আমাদের পৃথিবীতে পাওয়া যায় মুক্ত অবস্থায়? তা নয়। ধাতু হচ্ছে কি ভূগর্ভস্থ বা মাটির নিচে আমরা প্রথমে খনিজ আকারে কিছু অজৈব পদার্থ পাই, যেগুলোকে নিষ্কাশন করা হয়, ঠিক আছে, তখন তাকে আকরিক বলে। এই আকরিকগুলোই হচ্ছে আকরিক থেকে আবার যখন সহজ এবং সুলভ উচ্চমানের ধাতু, ঠিক আছে, ধাতুরূপে আমরা পাই, তখন যে পদার্থটা পাই আসলে সেটা হচ্ছে ধাতু। তাহলে প্রথমে আমরা লিপিবদ্ধ করবো এক এক করে আর বুঝে নেব পড়াগুলো, ঠিক আছে, নোট আকারে, কারণ মাধ্যমিকে এখান থেকে প্রশ্ন আসে থাকে। তো প্রথম প্রশ্ন আমরা প্রথমে লিখবো যে যেহেতু খনিজ আগে জানতে হবে, ঠিক আছে, কারণ মাটির নিচে খনিজ, মাটির নিচ থেকে যে পাথরের ন্যায় কঠিন অবস্থায় প্রাপ্ত বিভিন্ন অজৈব পদার্থ ধাতু সমৃদ্ধ অবস্থায় থাকে, ধাতুগুলো যৌগরূপে থাকে তখন, ঠিক আছে, সেগুলো হচ্ছে তোমার খনিজ, ঠিক আছে। তাহলে আমরা খনিজ কাকে বলবো বা কী বলতে কী বুঝি সেটা লিখবো। তো আমরা জানি যে মাটির নিচে পাথরের ন্যায় ভূগর্ভস্থ, মানে নিচে পাথরের ন্যায় কঠিন অবস্থায় যে অজৈব পদার্থগুলো, ঠিক আছে, যৌগরূপে অবস্থান করে, সেগুলো হচ্ছে খনিজ। আমরা বাইরে উত্তোলন করি এবং সেই খনিজগুলোকে এবার যখন সহজ এবং সুলভে উচ্চমানের ধাতু নিষ্কাশন করা হয় তাকে বলা হয় আকরিক, ঠিক আছে। সেই আকরিকগুলোই আমরা, ঠিক আছে, ধাতু হিসেবে ব্যবহার করছি। তাহলে এখানে নোট বা লিপিবদ্ধ করতে হবে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে, ঠিক আছে। তো শুরু হয়ে যাক তাহলে। প্রথমে হচ্ছে তাহলে যে খনিজ। তাহলে খনিজ হচ্ছে কি? খনিজটা আসলে আমরা সকলেই অবগত যে ভূগর্ভস্থ মাটির নিচে পাওয়া যায়, ঠিক আছে। ধাতব যৌগগুলো যৌগরূপে অবস্থান করে, অজৈব পদার্থ রূপে অবস্থান করে, ঠিক আছে। জৈব পদার্থ আমরা আগে পড়েছি বা শুনেছো নাম, যে জৈব পদার্থ মানে কার্বন সমৃদ্ধ যৌগ হলো, সেই যৌগগুলো হচ্ছে জৈব পদার্থ, কিন্তু সেই জৈব পদার্থগুলো কিন্তু ধাতু নয়। তাহলে খনিজটা কি লিখো? যে ভূপৃষ্ঠের নিচ থেকে উত্তোলন করা অজৈব, ঠিক আছে, অজৈব পদার্থ সবাই জানো, যেগুলো মানে কার্বন সমৃদ্ধ নয়। ভূপৃষ্ঠের নিচ থেকে উত্তোলন করা অজৈব মৌল বা যৌগ যা শিলার আকারে অবস্থান করে তাকে খনিজ বলে, ঠিক আছে। ভূপৃষ্ঠের নিচে কিন্তু ভূপৃষ্ঠের নিচ থেকে এই সমস্ত অজৈব পদার্থগুলো উত্তোলন করা হয়, শিলার আকারে অবস্থান করে এটাকে, তারপর সেই শিলা থেকে আবার তোমার সহজে উচ্চমানের ধাতু নিষ্কাশন করা হয়, তখন তাকে বলা হয় আকরিক। তাহলে আকরিকটা কি লিখো এবার? আকরিক কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো পড়ে আছে। হ্যাঁ, এই আকরিক থেকে আবার প্রশ্ন আসে যে বিভিন্ন ধাতুর আকরিকগুলো কী কী, কারণ খনিজ থেকে অনেক রকম ধাতু পাওয়া যায়, অনেক রকম মানে ধাতু মিশতে থাকে। সেই ধাতুগুলো যখন আমি নিষ্কাশন করব, ঠিক আছে, তখন তার সেই ধাতুর আকরিক হবে, ঠিক আছে। তাহলে বিভিন্ন ধাতুর আকরিক বিভিন্ন রকম হয়, ঠিক আছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে প্রতি বছর একটা করে প্রশ্ন আসে, ঠিক আছে। তার আগে আকরিক কি এটা একটু জেনে নাও। এটা আমরা খনিজ থেকে, ঠিক আছে, খনিজ থেকে সুলাভে ও সহজ উপায়ে, ঠিক আছে, সহজ উপায়ে বা পদ্ধতিতে, খনিজ থেকে সুলভে ও সহজ পদ্ধতিতে ধাতু নিষ্কাশন করাকেই আকরিক বলা হয়, ঠিক আছে। আকরিকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই জন্য এটা অবশ্যই সবাই খাতায় লিপিবদ্ধ করবে। ধাতু নিষ্কাশন করাকে
আকরিক বলে। এবার এই আকরিকগুলো বিভিন্ন ধাতু বিভিন্ন রকম হয়ে থাকে, আমি আগেই বললাম। ঠিক আছে, এই জন্য আমাদের ওগুলো খাতায় লিপিবদ্ধ করতে হবে। তো যেমন লোহার আকরিক রেড হেমাটাইট। ঠিক আছে, মানে লোহা আসলে আকরিক হিসেবে যখন অবস্থান করে তখন কী নামে থাকে? রেড হেমাটাইট। তারপরে আরও আছে, ঠিক আছে, ম্যাগনেটাইট। লোহার আকরিক যেমন রেড হেমাটাইট, ম্যাগনেটাইট, সিডারাইট। কিন্তু দেখো এই যখন খনিজ থেকে সহজ এবং সুলভে, ঠিক আছে, ধাতু নিষ্কাশন করা হবে তখনই আকরিক হবে। কিন্তু সমস্ত খনিজ কিন্তু আকরিক হতে পারে না। ঠিক আছে, খনিজ থেকে আকরিক পাওয়া যাচ্ছে ঠিকই। এর সংকেতগুলো দেখে নাও। রেড হেমাটাইটের সংকেত হচ্ছে Fe2O3, আর ম্যাগনেটাইটের সংকেত একটা করে মৌলের পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ Fe3 হয়ে যাবে, আর এটা O4 হয়ে যাবে। এগুলো ম্যাগনেটাইট। ঠিক আছে, এগুলো আকরিক। এরপরে আপনার আরও উদাহরণ আছে যেগুলো, যেমন কপার গ্লান্স, কপারের আকরিক কপার গ্লান্স CuS, তারপরে কপার প্যারাইটস CuTS, এরকম আছে। পাইরাইটস যাকে বলা হয়। তারপরে জিঙ্কের জিঙ্ক ব্লেন্ড এরকম আছে। ক্যালামাইন আছে জিঙ্কের। অ্যালুমিনিয়ামের আকরিক আছে বক্সাইট, গিবসাইট। এখানে একটা প্রশ্ন থেকে গেল যে সব আকরিকই খনিজ হয়, কিন্তু সব খনিজে আকরিক হয় না, ব্যাখ্যা দাও। এই প্রশ্নটা কিন্তু এসে থাকে পরীক্ষায়। সিম্পল একটা বোঝা যাচ্ছে কথার অর্থ যে আমরা খনিজ থেকে কিন্তু সহজ উপায়ে সুলভে উচ্চমানের ধাতু নিষ্কাশন করি, তবে আকরিক পাই। মানে খনিজই থেকেই কিন্তু আকরিক তৈরি হয়। ঠিক আছে, তার মানে এই কথাটা সত্যি যে খনিজ থাকলেই তো আকরিক, মানে আকরিক মানেই তো খনিজ। কিন্তু যে খনিজ থেকে সহজ উপায়ে সুলভে ধাতু নিষ্কাশন করা যাবে না তাকে আমরা আকরিক বলবো না। তাহলে সব খনিজ আকরিক হতে পারে না, এটা প্রমাণিত হয়ে যায়। তাই লিপিবদ্ধ করে যে আকরিক হলো খনিজ থেকে সহজ ও সুলভে আকরিক হলো খনিজকে সহজ ও সুলভে নিষ্কাশন করে পাওয়া ধাতু। ঠিক তাই কি না? সহজ ও সুলভে নিষ্কাশন করা পাওয়া ধাতু। এবং যে খনিজকে সুলভে ও সহজ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না সেটি আকরিক নয়। তাহলে এখান থেকে প্রমাণিত হচ্ছে যে আকরিক বলা যায় না। তাহলে এখান থেকে প্রমাণিত হয়ে গেল যে আকরিক হলো খনিজ থেকে উত্তোলন করা, মানে নিষ্কাশন করে পাওয়া ধাতু। কিন্তু খনিজ থেকে যদি নিষ্কাশন করা না হয় তাহলে কিন্তু আকরিক, মানে সুলভে সহজ পদ্ধতিতে নিষ্কাশন না হয় তাহলে আকরিক হবে না। আর আমরা কেন সমস্ত খনিজ থেকে আকরিক নির্গত করতে যাব? কারণ যদি আকরিক থেকে ধাতু নিষ্কাশন করা, মানে খনিজ থেকে ধাতু নিষ্কাশন করে আকরিক করতে গিয়ে বেশি খরচ হয়ে যায় এবং সেই ধাতুর মূল্য না পাওয়া যায়, তাহলে তো লস, তাহলে তো সেই ধাতু নিষ্কাশন করে লাভ নেই। ঠিক আছে, আমরা জানি পাথর থেকে, যেমন পাথরে চুম্বককে আকর্ষণ করে, এখান থেকে বোঝা যায় যে সেই পাথরের মধ্যে ধাতু আছে মিশে। হ্যাঁ, চুম্বক তো ধাতুকে আকর্ষণ করে। তাহলে এবং সেই পাথর থেকে যদি আমরা ধাতু নিষ্কাশন করতে যাই তাহলে দেখা যাবে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, কিন্তু সেই পাথরের মূল্য বা সেই ধাতুর মূল্য পাওয়া যাবে না, নিষ্কাশন করার খরচ বেড়ে যাবে, তখন আমরা সেটা নিষ্কাশন করব না। ঠিক আছে, সেটা খনিজ থেকে যাবে কিন্তু আকরিক হবে না। তাই এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এটা লাস্ট লাইন লিখে, লাস্ট দুটো লাইন লিখে নিতে হবে। তাই বলতে পারি সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজই আকরিক নয়। এবার আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ ধাতু ও তার আকরিকের নাম জানতে হবে। ঠিক আছে,
তো প্রথমেই লোহা বা আয়রন বা লোহার আকরিকগুলোর নাম জানবো। তারপরে কপার, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষা আসে 2-3টে করে জানলেই হবে, ঠিক আছে। লোহা, কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, আমাদের এই 4খানা ধাতুর সম্পর্কে অবশ্যই জানতে হবে, এখান থেকেই কোশ্চেন আসে। আর গুরুত্বপূর্ণ আমি লিখব, আমরা বেশি পড়ে মাথায় চাপ বাড়িয়ে লাভ নেই, কারণ একটা প্রশ্ন আসে, ঠিক আছে, এবং গুরুত্বপূর্ণগুলো লিখতে হবে। প্রথমে লোহা সংকেত সবাই জানো যে Fe, যাকে আয়রন বলা হয়। তো লোহার একটা আকরিক হচ্ছে রেড হিমাটাইট, যার সংকেত আগে লিখেছিলাম Fe2O3। এবং আর একটা আছে ম্যাগনেটাইট, যার সংকেত Fe3O4। এই সংকেতটাকে লিখুন রেড হেমাটাইট Fe2O3। এবং আর একটি আছে ম্যাগনেটাইট, যার সংকেত হচ্ছে Fe3O4। আর এই দুটো সংকেত খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসে থাকে। হ্যাঁ, ঘুরিয়ে কোশ্চেন আসতে পারে, বলতে পারে যে রেড হেমাটাইটের সংকেত লেখো, ঠিক আছে, বা রেড হেমাটাইট কোন ধাতুর আকরিক, এরকমভাবে কোশ্চেন আসতে পারে। এবার লেখো কপার এর আকরিকের নাম। তো কপার থেকে আমরা যে দুটো বেশিরভাগই আমরা ইম্পর্টেন্ট বলে থাকি এবং পরে পরীক্ষায় এসে থাকে, সেটা হচ্ছে প্রথমেই কপারের সঙ্গে Cu, ঠিক আছে। এবং কপার ছাড়া, কপারকে আমরা বাংলায় তামা বলে থাকি, ঠিক আছে, তামা, কিন্তু ইংলিশ ফর্মটা আমার লিখতে হবে। তো ইম্পর্টেন্ট হচ্ছে কপার গ্লান্স, ঠিক আছে, কপারের আকরিক, কপার ধাতুটির আকরিক হচ্ছে কপার গ্লান্স, যার সংকেত Cu2S। এরপরে হচ্ছে কপার পাইরাইটস, যার সংকেত Cu2S, Fe2S3। এটা সংকেত খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এসে থাকে। এরপরে হচ্ছে জিঙ্ক ধাতুর সংকেত যেন উচ্চারণের সঙ্গে মিল আছে, Zn। আর এর আকরিক খুব গুরুত্বপূর্ণ আকরিক হচ্ছে জিঙ্ক ব্লেন্ড, ZnS সংকেত, জিঙ্ক ব্লেন্ড সংকেত ZnS। এবং এর একটি গুরুত্বপূর্ণ আরেকটি যেটা আছে জিঙ্কাইট আছে, একটা ক্যালামাইন আছে। তো ক্যালামাইনটা খুব গুরুত্বপূর্ণ, ক্যালামাইন ZnCO3। আর জিঙ্কাইটটাও জেনে রাখবে, জিঙ্কাইটটাও খুব গুরুত্বপূর্ণ। জিঙ্কাইটের সংকেত ZnO, জিঙ্ক অক্সাইড বলতে পারো, জিঙ্কাইট। এরপর আমাদের গুরুত্বপূর্ণ আর একটা ধাতু হচ্ছে অ্যালুমিনিয়াম, যেটা আমরা বাড়িতে ব্যবহার করে থাকি অনেক রান্নার পাত্র হিসাবে। তারপরে অ্যালুমিনিয়াম ধাতুটা বৈদ্যুতিক কারেন্ট তার হিসাবে ব্যবহার করা হয়। এটা তড়িৎ সুপরিবাহী ধাতু, তড়িৎ সুপরিবাহী সবাই এখানে, কিন্তু আমরা পরবর্তীকালে এর সম্পর্কে সমস্ত বিস্তারিত লিখব, ব্যবহার লিখব পরের ক্লাসে। আজকে যতটুকু সময় আছে এর মধ্যে লিখে নাও। প্রথমে হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক, প্রথম যেটা গুরুত্বপূর্ণ বক্সাইট, অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইট, যার সংকেত Al2O3, 2 অণু জল। এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ আকরিক হচ্ছে যেমন ক্রায়োলাইটটা খুবই গুরুত্বপূর্ণ, এটার পরীক্ষায় কিন্তু অনেকবার এসছে, সংকেত হিসাবে লিখতে বলেছে, ঠিক আছে। ক্রায়োলাইট যেটা অ্যালুমিনিয়ামের আকরিক, ক্রায়োলাইটের সংকেত Al3, 3NF, এটা খুব গুরুত্বপূর্ণ।
তার আগে গিভ সাইডটা লিখে নাও। গিভ সাইডটাও গুরুত্বপূর্ণ একটা আকরিক, অ্যালুমিনিয়ামের আকরিক গিভ সাইড, যার সংকেত Al2O3 3 অণু জল। দেখো একই বক্সাইড আর গিভ সাইডের সংকেত প্রায় একই, শুধুমাত্র এখানে 2 অণু জল উপরেরটা আর নিচেরটা 3 অণু জল। গিভ সাইডের 3 অণু জল। আর গুরুত্বপূর্ণ ক্রায়োলাইট, ক্রায়োলাইটের সংকেতটা অবশ্যই জেনে রাখবে। ক্রায়োলাইটের সংকেত হচ্ছে AlF3, 3NAF। AlF3, 3NAF সোডিয়াম ক্লোরাইড, যেটা 3NF, আর AlF3। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের এখান থেকে, এটা খাতায় লিপিবদ্ধ মুখস্থ করে আসবে। এবং দ্বিতীয়ত আমরা এবার কয়েকটা ধাতুর ব্যবহার জানবো। প্রথমে লোহা ব্যবহার জানবো। লোহা, তার আগে লোহা কয় প্রকার? লোহা হচ্ছে 3 প্রকার। প্রথম হচ্ছে ভাগ হচ্ছে রড আয়রন। ঠিক আছে, রড আয়রন এটা সবচাইতে ভালো লোহা। ঠিক আছে, সবচাইতে বিশুদ্ধ লোহা। এখানে কার্বনের পরিমাণ সবচাইতে কম। যে লোহাতে কার্বনের পরিমাণ কম থাকবে সেটা বিশুদ্ধ লোহা হবে। তো এখানে কার্বনের পরিমাণ সবথেকে কম এখানে। ঠিক আছে, দ্বিতীয় লোহা যেটা গুরুত্বপূর্ণ, স্টিল বা ইস্পাত। এই লোহাটাও ঠিক আছে বেশ বিশুদ্ধ লোহা। এখানেও কার্বনের পরিমাণ যথেষ্ট কম থাকে। এখানে কার্বন পরিমাণ 0.15 থেকে 0.1% এরকম থাকে। আর তৃতীয় যেটা অবিশুদ্ধ লোহা যাকে বলা হয়, এবং সবচাইতে যেটা বলা হয় এই তিনটের মধ্যে সবচাইতে নিচু লেভেল, তার হচ্ছে কাস্ট আয়রন। ঠিক আছে, কাস্ট আয়রন। এই প্রত্যেকটা লোহার ভাগের আমরা ব্যবহার দেখব আলাদা করে পরের ক্লাসে। আজকে তো সময় শেষ। ঠিক আছে, এগুলো গুরুত্বপূর্ণ ব্যবহার আছে। তাহলে আজকে এখান থেকেই ক্লাস শেষ করা হলো, পার্ট 1।